যেভাবে লিখছেন, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি অনেকদিন থেকে ভূত এফএম শুনি। কিছুদিন আগে 2011-র একটা এপিসোড শুনলাম। নোটিস করলাম যে আপনার ভয়েসে অনেক চেঞ্জ আছে। ইটস ন্যাচারাল এবং চেঞ্জ সবার মধ্যে আসে, সেটা তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে what if you already know about the changes waiting for you? Yeah, something like this. এরপরেই উনি ওনার লাইফের ঘটনাটি শেয়ার করেছেন। তিনি বলছেন যে আমি সায়ানিন এখন টরন্টোর একটি জায়গায় তিনি আছেন এবং তিনি বলছেন অনেক ভাবলাম যে এই সিক্রেটটা শেয়ার করব না, কারণ এটা ভূত এফএমের কোনো স্টোরি না। অলওয়েজ এইসব আমার সাথে শুরু হয়, এনিওয়েজ এইসব আমার সাথে শুরু হয় 2015 থেকে। এটা খুব ছোট্ট একটা ঘটনা। আমার অরিজিনাল বাড়ি নারায়ণগঞ্জ হলেও আমি আমার নানার বাড়ি ময়মনসিংহে বড় হয়েছি। 2015-তে লাইফে ফার্স্ট টাইম আমি নরসিংদীতে যাই, একটা গভর্নমেন্ট কলেজ অ্যাডমিশন নেই, as it was close to home. আচ্ছা, তারপরে তিনি বলছেন যে ওইখানে আমার পরিচয় একটা ছেলের সাথে। আমি যা যা লিখেছেন আমি সেইভাবেই কিন্তু পড়ছি, কোনো কিছু আলাদাভাবে না পড়ার চেষ্টা করছি আমি। উনি যেভাবে লিখেছেন ওইখানে আমার পরিচয়, মানে যেহেতু পুরো ইংলিশে লেখা, তো আমার একটু মাঝে মাঝে ইংরেজি, উনি যেভাবে ইংরেজি লিখেছেন সেভাবে পড়বো, মাঝে মাঝে চেষ্টা করবো আপনাদের বাংলা করে দেওয়ার। ওইখানে আমার পরিচয় একটা ছেলের সাথে। সাপোজ ধরুন যে তিনি হচ্ছে আমার, মানে তিনি বলছেন যে এক্স এরকম কিছু একটা, এবং তিনি তার নামটা তারপরে লিখেছেন এবং তিনি সেই নামটা অমিট করতে বলেছেন। তার সাথে দেখা হবার পর আমরা একটা সম্পর্কে জড়াই, আর স্টোরি শুরু হয় এইখানেই। এক্স যখন ফার্স্ট আমার হাত ধরে, সে তখন সমানে কাঁপছিল। আই ওয়াজ সারপ্রাইজড। এমনটা হওয়ার তো কথা না, কারণ সে এর আগেও অনেকে মিট করেছে। এনিওয়ে, মেবি হি ওয়াজ নার্ভাস, সো আমি ইগনোর করলাম। নেক্সট যখন ওর বাসায় ওর বোন আমাকে দেখে, উনি তো আরো বেশি উইয়ার্ড বিহেভিয়ার শুরু করে, আমাকে অনেক কোয়েশ্চেন করে, আর এমন ভাবে করে যেন আমাকে আগে থেকে সে চেনে এবং মানে পরিচয়টা নতুন না আর কি। এরপর আমার সাথে তার ফ্যামিলিও একই আচরণ করে। আমাদের অ্যাফেয়ার ছিল 3 মাসের। এর মাঝে আমি আমার এক্সকে কয়েকবার জিজ্ঞেস করি এই ডিফারেন্ট ট্রিটমেন্টের কথা, বাট সে মুখ খোলেনি। তারপর কোনো একটা আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য আমাদের বিয়ে হয়। আমরা চিলেকোঠার একটা ঘরে থাকতাম। আমার এক্স হাজব্যান্ড ঘুমের খুব পাগল, একবার ঘুমালে তাকে জাগানো খুব কষ্ট। ফার্স্ট নাইটে আমি ওয়াশরুমে যাবার জন্য তাকে ডাকি, বাট সে ওঠে না। সো আমি একাই বের হয়ে যাই, যদিও ভয় হচ্ছিল, বাট সাহস করে চলে যাই। যখন আমি ওয়াশরুম থেকে বের হই তখন আমার মনে হয় কেউ আমার কাঁধের ওপর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, লাইক কেউ কিছু দেখার মতো, মানে কেউ কিছু আমার কানে কানে কিছু একটা বলার চেষ্টা করছে বা বলতে চাইছে। আমি এত পরিমাণ ভয় পাই যে পিছনে তাকিয়ে কিছু দেখার মতো সাহস হয় নাই। দৌড়ে আমি ঘরে যাই আর ঘামতে থাকি। তারপর জানি না কখন ঘুমিয়ে পড়ি। তার 1 উইক পর আবার দুপুরে আজানের আগে আমি ছাদে ছিলাম। তখন আমি ছাদ থেকে দেখি একজন ফকির আমাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে। আমাকে চেনে বা আমার জন্য এসেছে। আমাদের বাসার মাত্র 2 তলা বিশিষ্ট, এবং আমি ক্লিয়ারলি দেখলাম যে সেই লোকটা আমার চোখের সামনে বাতাসে মিলিয়ে গেল। 2-3 সেকেন্ডের পর আজান হলো আর আমার মোহটা কাটল। ট্রাস্ট মি, আই এম সো স্কেয়ার্ড। এটা বুঝতেই পারছি কিছু একটা, মানে অস্বাভাবিক কিছু একটা ঘটছে, এবং আমি আমার
এক্স হাজব্যান্ডের সাথে সেটা ডিসকাস করলাম। সারপ্রাইজিংলি সে এটাকে খুব হালকা ভাবে নিল এবং আমি আমি দেখতে পেলাম যে সে আমাকে মিথ্যা বলছিল। আমি খুব টেনশনে পড়ে যাই, ভাবলাম আমার আম্মুকে বলবো, বাট আমি খুব ভয় পাচ্ছিলাম এটা ভেবে যে সে হয়তো আমাকে বিশ্বাস করবে না। 1 মাস হয়ে যায় আমাদের বিয়ের। এই 30 দিনে মেবি 4-5 বার মাত্র বা 4-5 দিন কিছু হয়নি, বাকি 25 দিনই আমার সাথে কিছু না কিছু হয়েছে। আমি কিছু না কিছু এক্সপেরিয়েন্স করেছি। যেমন আমার অ্যাক্সেসরিজ, মানে যা কিছু আছে, জিনিসপত্র যা কিছু, এগুলো সবকিছু এক জায়গায় রাখলে আর এক জায়গায় চলে যায়। আমি ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকি। রাতে রুমে হাঁটার নয়েজ পাই এবং মাঝরাতে কারো খুব মৃদু ডাকে আমার ঘুম ভেঙে যায়, ইত্যাদি ইত্যাদি। 1 মাস পর ফার্স্ট বড় কিছু হয়। এবারও ওয়াশরুমে যে আমি আমার এক্সকে ডাকি যাবার জন্য, বাট সে এবার উঠে যায়, আমার সাথে বের হয়। ও ছাদের একটা কর্নারে দাঁড়ানো ছিল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে ওর কাছে যাই। কেন জানি ভয় লাগছিল না। ও আমাকে বলে উই শুড গেট আ বেবি। আমি ওকে ওর কাছাকাছি যাই। সাডেনলি আমার মাঝে একটা চেঞ্জ আসে। আমি বুঝতে পারি যে ও জোরে জোরে আমার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে এবং মানে ঠিক সেই রকমটা যেটা আমি ফার্স্ট নাইটে বাথরুমের মধ্যে ফিল করেছিলাম। তার বডিটা আমার কাছে খুব কোল্ড মনে হয়। আমি তার ফেসের দিকে দেখি, অনেস্টলি আমি আমার লাইফে আর এমন ভয় পাইনি। এবং সে আমার হাজবেন্ড না, সে আমার হাজবেন্ড ছিল না। ইট ওয়াজ বিগ, হিউজ, ব্ল্যাক স্নেক। আমি তার দিকে দেখার সাথে সাথেই সে যেন আমার দিকে ফনা তোলে, বড় করে মুখ খুলে সাউন্ড করতে থাকে, মনে হয় যেন আমাকে ধমক দিল। আমি ভয়ে চোখ বুজে জোরে চিৎকার করতে থাকি। দেন কাউকে আমার হাজবেন্ডের রুম থেকে বের হয়ে আমার সামলানোর ট্রাই করে, বাট আমি তখন কাউকে ট্রাস্ট করতে পারছিলাম না। ও আমাকে রুমে নিয়ে যায় আর আমার মাথায় পানি দেয়। নিচে থেকে আমার মাদার ইন ল আসেন আর আমার হাতে পায়ে তেল মাসাজ করতে থাকেন। কোন রকমের সকাল হয়। সকালে আমি আমার হাজবেন্ডকে সব বলি। এইবার সে একটু সিরিয়াস ছিল আর একটা হুজুরের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। হুজুর 3 দিন টাইম নেন এবং আমাকে এক টুকরো পেপার দিয়ে ঘুমানোর আগে বুকে রেখে ঘুমাতে বলেন। বাট আমার সিকনেস আরো বাড়তে থাকে। বমি আর অ্যাবডোমিনাল পেইন বেড়েই যাচ্ছে। দেন উই ওয়েন্ট টু আ ডক্টর অ্যান্ড গেট টু নো দ্যাট আই ওয়াজ প্রেগন্যান্ট, হুইচ ওয়াজ মানে খুবই সারপ্রাইজিং ছিল। এটা হওয়ার কথা না। আমি অবাক আর ভয় আর টেনশনে স্তব্ধ হয়ে যাই। আমার উইকনেস বেড়ে যায়, বাট মেডিসিনের যে মানে ইয়েটা সেটা ভালো হয়ে যায়। মেডিসিনের ফলে সেটা ভালো হয়ে যায় মেডিসিন নেওয়ার পরে। এবং প্রেগনেন্সির 2 মাস পর এক রাতে 3টা বা 3:15 দিকে আমার ঘুম ভাঙে। রিজন, একটা হালকা ঠান্ডা কিছু একটা আমার পা জড়িয়ে ধরে থাকে এবং আমার বেলি ব্যাটনে এসে জড়িয়ে ধরেছে এরকম একটা কিছু, মানে বসেছে, পেঁচিয়ে পেঁচিয়ে বসে আছে এরকম টাইপের একটা কিছু। এবং আমি বুঝতে পারছিলাম ইট ওয়াজ আ স্নেক। মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে আমি একটা স্বপ্ন দেখি। আমার মুখে কথা বন্ধ হয়ে যায়। I could feel I had lost my baby, but I couldn't move. আমি নড়তে পারছিলাম না এবং আমার ব্লিডিং হচ্ছিল। এবং লাস্ট 10 মিনিট ধরে, আফটার 10 minutes, I felt something very cold was climbing up. আচ্ছা, এবং মানে আস্তে আস্তে কোন একটা ঠান্ডা কিছু একটা তার স্টোমাকের দিকে উঠছে, স্টোমাক থেকে আস্তে আস্তে নেইকে মানে গলার দিকে উঠছে এবং তারপর আস্তে আস্তে কানের কাছে যাচ্ছে এবং সেটা বলছে সামথিং ইন আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ।
যখন আমি নড়াচড়া করার সব মানে সামর্থ্য পেলাম বা নড়াচড়া করতে পারলাম, আমি আমার হাজবেন্ডকে ডাকলাম অ্যান্ড হি টুক মি টু দ্য হসপিটাল। ডক্টর সেড it could be a life danger, but luckily I was safe. এক উইক পর বাসায় আসি আর হাজবেন্ডকে বলি ডিভোর্সের জন্য। যদি সে সিরিয়াস, যদি সে এই সবের রিজন আমাকে না বলে তো আমি আর তার সাথে থাকবো না। দেন হি টোল্ড মি দ্য স্টোরি বিহাইন্ড ইট। 2012-এ সে একদিন রাতে তার ছাদে একটা মেয়েকে দেখে। তার খুব অবাক লাগে। ওই মেয়েটার কাছে সে যায়, তখন ওই মেয়েটা তাকে বলে 2015-য় তাদের বিয়ে হবে, একটা বেবি হবে, আবার মারাও যাবে। ওই মেয়ে আরো বলে যে বিয়ের পর তার হাজবেন্ডের ফ্যামিলি অনেক ভালো কিছু পাবে এন্ড সে তার হাজবেন্ডকে নিয়ে যাবে। সব বলার পর মেয়েটা স্নেক হয়ে যায় আর চলে যায়। ইন্টারেস্টিং ব্যাপারটি কি জানেন, ওই ড্রিমটাতে যে মেয়েটিকে সে দেখে সে আর কেউ নয়, সে আমিই ছিলাম। আর তার জন্য আমার প্রতি সবার বিহেভিয়ার ওইরকম স্ট্রেঞ্জ ছিল। তারা একটা হুজুরের কাছে আমাকে নিয়ে গিয়েছিল। হুজুর বলেছিলেন এইটা কোনো জিন করেছে। একটা মিররে ওই জিনের হেল্পে আমার হাজবেন্ডের বাসার সবাই আমার ফেস দেখেছিল, তাই সবাই আমাকে আগে থেকেই চিনত। জিন এটা কোনো কেন হয়েছে তা হুজুর বলেননি, শুধু বলেছেন যে আমি তাদের ফ্যামিলির জন্য লাকি, বাট আমার মারা যাবার পসিবিলিটি অনেক বেশি। তারা আমাকে যে হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন তার রিজন ছিল ইফ দেয়ার ওয়াজ এনি ওয়ে টু সেভ মাই লাইফ, বাট হুজুর সাইড যে যতক্ষণ পর্যন্ত আই অ্যাম উইথ মাই এক্স হাজব্যান্ড ইটস হার্ড টু সে এনিথিং। আমি আমার প্রেজেন্ট কে সব বলি আর তারা আমাকে নিয়ে আসে। দেন আই গট ডিভোর্সড অ্যান্ড I moved to Canada, but কোনো অতীত কখনো আসলে কিছু কিছু অতীত ভোলা যায় না। Still I feel something around me, but it never hurts me. And যেটা বলছেন যে this is my story, and তারপরে তিনি বলছেন যে আরো অনেক ইনসিডেন্ট আমার আছে যেগুলো আমি ইন ফিউচার আই ক্যান শেয়ার। আর তারপরে তিনি বলছেন যে তিনি তার জন্য প্রে করতে বলেছেন এবং আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার ঘটনাটা পড়লাম, একটু থেমে থেমে পড়তে হলো যেহেতু ইংরেজিতে লেখা ছিল, বাট ঘটনাটা এত সুন্দর, মানে আমি সুন্দর বলছি কিন্তু আপনার লাইফে অনেক বড় একটা চেঞ্জ নিয়ে এসছে। এটা আপনার জন্য খুব খারাপ লাগছিল যখন পড়ছিলাম সেই মুহূর্তে, এবং আমার সত্যিই খুব কষ্ট হচ্ছিল যখন আপনার ব্যাপারগুলো জানছিলাম। একটা বাচ্চাকে হারানো এটা অনেক কষ্টের ব্যাপার, এবং তার চেয়েও কষ্টের ব্যাপার যে একটা ঘটনা সারা জীবন মানে এরকম একটা ভয় আতঙ্ক আপনি বলছেন যে এখন আপনি ফিল করতে পারেন এটা বয়ে নিয়ে বেড়ানো। তবে আমি বলবো যে এটা যে কারো লাইফেই এরকম যদি একটা ঘটনা মানে চোখের সামনে, আমি কি আশ্চর্যজনক ব্যাপার যে উনি বলছেন যে ওনার এক্স হাজব্যান্ড ছাদে একজন মানুষকে দেখেছিলেন, যদি আমি পেছন থেকে শুরু করি, এবং একটি মেয়েকে, যেই মেয়ে তার সঙ্গে বলেন জানিয়ে দেন, আগে থেকে জানিয়ে দেন। এটা এমন কিছু না যে হ্যালুসিনেট করেছেন, কারণ যা যা বলেছেন 3 বছর পরে তাই হয়েছে যে 2015-এ বিয়ে হবে, তারপর একটা বাচ্চা হবে, যে বাচ্চাটা মারা যাবে, সব কিছু মিলে যায়। এবং এই মেয়েটির সাথে পরবর্তীতে দেখা হয় এবং দেখা হবার পরে বিয়ে হয়। সবকিছু খুব অদ্ভুত ব্যাপার, এবং এই জন্য বাড়ির মানুষজন খুব উইয়ার্ড বিহেভিয়ার করে। এই সবকিছু খুবই অদ্ভুত। কিভাবে আসলে মানে আপনি আবার ফিউচার থেকে আপনি আপনার পাস্টে ফিরে গেলেন, মানে আপনি 2015 থেকে কিভাবে আপনি 2012-এ গেলেন, এবং যে সেখানে আপনি আপনার যে তখন যিনি হাজবেন্ড ছিলেন না বা হাজবেন্ড হতে পারতেন তার সাথে কিভাবে ইনফরমেশন দিলেন, সবকিছু যে জিন দ্বারা হয়েছে আপনি বলছেন। কিন্তু এই জিনটা কেনই বা এরকম করলো, কেন কি হলো সেটা আমরা পুরোটা জানি না। কিন্তু এটা চোখের সামনে একটা জিন একটা মানুষকে সাপ হয়ে যেতে দেখলে বা এরকম আপনি যা যা বলেন, এইগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর এবং খুব অদ্ভুত ব্যাপার, এবং এটা আসলে মেনে নেওয়াটা খুব কষ্টের, এবং ভাবলেও আতঙ্কিত হতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার নাম লিখেছেন, আপনার জন্য অনেক 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 শুভকামনা, এবং আপনি যেখানেই থাকেন না কেন, আপনি বাইরে মুভ করেছেন, বাট আপনি যেখানেই থাকেন না কেন অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আল্লাহ আপনার অনেক মঙ্গল করুক সেই প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে। আপনি অনেক ভালো থাকুন, সেটাই আমাদের প্রার্থনা ভূত এফএম-এর শুন।
সেটাই পাঠানো, এবং এটা একটা ইমেইল। সেই ইমেইলটি আমি পড়ছি, যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম তানভীর। আমার কিছু সমস্যার কারণে আপনাদের স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই ঘটনাটি লিখে পাঠালাম। যদি ভালো লাগে পড়ে শোনাবেন, না পড়লেও কোনো আক্ষেপ থাকবে না। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। কাজের ব্যস্ততায় প্রতি শুক্রবার রাতে ঘটনাগুলো শুনতে না পারলেও দু একদিন পরে বা কখনো অ্যাপসের মাধ্যমে, আমাদের অ্যাপ দিয়ে তিনি সেগুলো শুনে থাকেন। এবং তিনি বলছেন তিনি বর্তমানে মিরপুরে থাকেন, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। যাই হোক, ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2014 সালের রমজান মাসের। সেদিন 8 কি 9 রোজা চলছিল। বলে রাখা ভালো, আমি তখন রোজাতে তারাবি খতম পড়তাম না। সেই তারাবির সময়টা আমরা বন্ধু বান্ধব মিলে বসে আড্ডা দিতাম। আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে রেজাল্টের অপেক্ষায় বসেছিলাম। আমার বাবা তখন চট্টগ্রাম নিউ মার্কেট এলাকার আশেপাশে ছিলেন। ঠিকানা সঙ্গত কারণে গোপন রাখলাম। ঘটনার দিন আমরা সব বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে যাব। আমরা 3 বন্ধু। আমাদের পারিবারিক একটি গাড়ি ছিল, সেটি আমি প্রায়শই ব্যবহার করতাম। সেদিনও গাড়িটি নিয়ে বের হয়েছিলাম। যেই ভাবা সেই কাজ। বলে রাখা ভালো, চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে পতেঙ্গা যেতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা, যদি রাস্তায় জ্যাম থাকে। তারাবির সময় ছিল বলে রাস্তাঘাট ওই সময়টা অনেকটা ফাঁকাই থাকতো। আমরা প্রায় আধা ঘন্টার মধ্যেই পতেঙ্গা পৌঁছে গেলাম। সেখানে কিছুক্ষণ সময় ব্যয় করার পর আমার এক বন্ধু বলে যে সে আরেকটু সময় নেভালে যাবে। যারা চিটাগং থাকেন বা চট্টগ্রাম থাকেন তারা চিনবেন। সেখানে কাকড়ার ভুনা, পেঁয়াজু অনেক বিখ্যাত। ওখানেই যেত সবাই খাবার জন্য। আমরাও গেলাম। খাওয়া দাওয়া শেষ করে গল্পগুজব করতে করতে আমাদের প্রায় রাত 10টার কাছাকাছি বেজে যায়। এখানে উল্লেখ করা ভালো যে ওই সময়টা পতেঙ্গার যে রাস্তাটা ছিল সেটি এখনকার মতো উন্নত ছিল না। সন্ধ্যার পরে অনেকটা বাস চলাচল কমে যেত, অনেক শুনশান হয়ে যেত, এবং জায়গাটির অনেক বদনামও রয়েছে। এখানে প্রায় কিছুদিন পরপরই বিভিন্ন অজ্ঞাতনামার লাশ পাওয়া যেত। এখন পতেঙ্গা সমুদ্র সৈকতকে উন্নত করা হয়েছে, এবং তখনকার সময় তেমনটা ছিল না। কাঠঘর থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত যে রাস্তাটি ছিল সেখানে একটি লাইট পর্যন্ত ছিল না। নিজস্ব পরিবহন ছাড়া সেদিকটায় সন্ধ্যার পরে কেউ তেমন যেত না। যাই হোক, ঘটনায় ফিরে আসি। আমরা 10:10 অথবা 10:15 দিকে রওনা দিই। আমি ড্রাইভ করছিলাম। আমার একটি ফ্রেন্ড আমার পাশে ছিল, আর বাকি এক ফ্রেন্ড গাড়ির পেছনে বসে মোবাইলে কথা বলছিল। নেভাল থেকে পতেঙ্গার দিকে টার্নিং ছিল, এবং সেখানে সেটা পর্যন্ত খুব ভালোভাবে এলাম। পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রবেশের যে জায়গাটি আছে সেটি পার হওয়ার পর মূলত ঘটনা শুরু হয়ে যায়। আমরা চট্টগ্রাম ছিলাম বা এখনো আছে, যারা আছেন চট্টগ্রামে তারা সব ভালো করে জানেন যে পতেঙ্গার পুরো রাস্তাটি ঝাউবনে ঘেরা। আমি তখন একটি সিগারেট ধরালাম এবং হাতেই গাড়ি ড্রাইভ করছিলাম আর এক হাতে। গাড়ির গতি তেমন বেশি হবে না, 30 কি 40 কিলোমিটার পার আওয়ার। হঠাৎ করে আমি রাস্তার বাঁ পাশে গাড়ির হেডলাইটের আলোয় একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মেয়েটি ধূসর কালো টাইপের একটা জামা পরা ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। মেয়েটি তার হাত এমন ভাবে রাস্তার দিকে ধরে রেখেছিল যেমনটা আমরা যখন কোনো লিফট চাই ওইরকম একটা ভঙ্গি করি। তখন আমাদের গাড়িটি মেয়েটি থেকে 50-60 গজে দূরে ছিল। আমার ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করলাম, তুই কি দেখেছিস? সে বলল, হ্যাঁ দেখেছি। সে বলল, মেয়েটা তো বিপদে পড়েছে, গাড়িটা থামা। কিন্তু আমার তখন মনে একটু খটকা লাগলো। আমি জানতাম এই রাস্তাটা প্রায় ছিনতাই হতো, আর রাতে একটি মেয়ে এখানে আসার প্রশ্নই ওঠে না।
তাই গাড়িটা না থামিয়ে চলে যায়। ব্যাপারটি ততটুকু পর্যন্তই সীমাবদ্ধ থাকলেও খুশি হতাম। এরপর যা ঘটলো তা আমি প্রস্তুত ছিলাম না এবং আর কখনো সেরকম অবস্থায় পড়তেও চাই না। মেয়েটিকে ফেলে আসার ঠিক 2-3 মিনিট আমরা সেই মেয়েটিকে আবার দেখতে পাই, একইভাবে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য লিফট যাচ্ছে বা হাতের ইশারা করছে। আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাই। আমি জাস্ট আমার ফ্রেন্ডের দিকে তাকাই, ও আমার দিকে তাকায়। আমাদের দুজনেই কোনো কথা বলছিলাম না, সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আর মেয়েটির চেহারা ক্ষোভ ছিল, মেয়েটির চেহারায় বোঝা যাচ্ছিল যে গাড়ির আলোতে। এটি দেখে আমার বন্ধু আমাকে জাস্ট একটা কথা বলল, টান দে। আমি গাড়ির গতি অনেক বেশি বাড়িয়ে দিলাম, 60 থেকে 70-এর ওপরে চলে গিয়েছিল। কিন্তু আমাদের গাড়ি অতটা মনে হচ্ছিল না। মনে হচ্ছিল আমাদের গাড়িটা অনেক আস্তে যাচ্ছে। আমি খুব জোরে এক্সেলেটরে পা দিই এবং আমাদের গাড়ির গতি বাড়ছিল না। ততক্ষণে আমাদের পেছনের বন্ধুটি বলে উঠল, কি সমস্যা? বলে রাখা ভালো, আমাদের পেছনের বন্ধু ঘটনার কিছুই দেখেনি, কারণ সে মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত ছিল। ঠিক মিনিট 5 পরে আমরা আবারও সামনে মেয়েটিকে দেখতে পাই, ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। আমরা কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি গাড়িটি খুব জোরে চালানোর চেষ্টা করছিলাম, কিন্তু গাড়ির গতি কেন জানি বাড়ছিলই না। মনে হচ্ছিল গাড়ির ওপর কিছু একটা চেপে বসেছে, যার ওজনের কারণে গাড়িটি সামনের দিকে এগোতে পারছে না। সচরাচর আমরা যারা প্রাইভেট কার চালাই তারা ভালো করে জানি গাড়ির ওয়েট এবং একটা মানুষ বসলে বা দুটি মানুষ বসলে গাড়িতে কি ধরনের ওজন হতে পারে সেটি আমাদের সবারই ধারণা আছে। আমাদের যে ফিলিংসটা হচ্ছিল, মনে হচ্ছিল যে আমাদের গাড়িতে 10-12 জন মানুষ বসে আছে, গাড়িটি প্রচন্ড ভার। আমি মনে মনে আল্লাহকে ডাকা থাকি এবং তখন আমার কোনো সূরা মুখে আসছিল না। আমি জাস্ট আল্লাহ আল্লাহ করতে করতে গাড়িটা চালাতে থাকি। আমার ফ্রেন্ডের অবস্থা আরো খারাপ। সে বড় বড় চোখ করে বসে থাকে আর শক্ত করে আমার হাত চেপে ধরে থাকে। আমি সেখান থেকে কিভাবে 2 নাম্বার নেভি কলোনি পর্যন্ত এসেছি আমি নিজেও বলতে পারবো না। আমি 2 নাম্বার নেভি কলোনির গেট থেকে দেখে সজোরে গাড়ি 2 নাম্বার নেভি কলোনির ভেতরে ঢুকিয়ে দিই এবং আমার গাড়ির ব্যালেন্স ধরে রাখতে পারি না এবং একটি গাছের সাথে আমার গাড়ির সামনের অংশটি বাড়ি খায়। আমি জাস্ট গাড়ির দরজা খুলে বের হয়ে দাঁড়াই এবং সাথে সাথে আমি জ্ঞান হারাই। এরপরে আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি হসপিটালে। আমার আব্বু আম্মু বসে আছে সবাই উৎকণ্ঠা নিয়ে। আমার একজন মামা ছিল, সে 2 নাম্বার নেভি কলোনিতে থাকতো, তিনিও ছিলেন সেখানে, তাকেও দেখলাম পাশে। পরে আমার আব্বু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কি হয়েছে, আমি এখানে কিভাবে এসেছি। তখন আমি ঘটনাটি আব্বুর কাছে গোপন করে বলি যে এক ফ্রেন্ড অসুস্থ ছিল বলে তাকে দেখতে এসেছিলাম, কিন্তু আব্বু আমার ঘটনাটি বিশ্বাস করলো না। পরে বাধ্য হয়ে পুরো ঘটনাটি আমি সবাইকে বললাম। আমার পেছনে বসে থাকা বন্ধুটিও আমার কাছে দাঁড়িয়েছিল। আমি তখন জিজ্ঞেস করলাম ফয়সাল কোথায়। পরে বলল সে অন্য একটি রুমে আছে, সেও নাকি জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং তার মাথা ফেটে গিয়েছিল ধাক্কায়। পরে সেখানে বিকাল পর্যন্ত থাকার পর আমার আব্বু আমাকে বাসায় নিয়ে আসে এবং গাড়িটি সেই খানে রাখা হয়, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট করা হয়েছিল সেই গাড়িটি, এবং আমার বাবা গাড়িটির দায়িত্ব নিয়েছিল যেহেতু ওদের ওখানে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়, কারণ এখানে কিছু ফর্মালিটিস ছিল। আমি বাসায় আসার ঠিক একদিন পর ফয়সাল আমার বাসায় আসে। সে আমাকে একটি পেপার দেখায়। পেপারটি সে ড্রয়িং রুমের টেবিলের উপরে পায়, কয়েকদিন আগের পেপার। আমি বলি এটা কি। এই পেপারে একটি কোণায় গিয়ে আমি একটা ছবিতে আমার চোখ আটকে যায়, দেখি যে ছবি সেই রাতে মেয়েটিকে দেখেছিলাম, সেই মেয়েটি লাশ সেখানে পড়ে আছে এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের মুখেই, এবং পুলিশ সেই অজ্ঞাতনামা লাশের পরিচয় বের করার জন্য পত্রিকায় ছবি দেওয়া হয়েছে। এরপর পত্রিকার তারিখের দিকে তাকাই, তারিখটা দেখে চোখ আটকে যায়, কিন্তু ঘটনাটি আমাদের সাথে ঘটেছিল 2 দিন আগে। 4 দিন আগের সেই ছবিটি ছিল এবং বুকটা আমার কেঁপে ওঠে। আমরা দুজন একজন দিকে তাকাই, তার মানে আমরা যখন মেয়েটিকে আমাদের গাড়ির সামনে দেখেছি এর আগে মেয়েটির মৃত্যু হয়েছিল। এরপর 1 সপ্তাহ আমার শরীর খুব খারাপ ছিল, আমি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছিলাম। মনে কষ্ট লাগছিল যে হয়তো মেয়েটি আমাদের কাছে সাহায্য চাচ্ছিল, কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সঙ্গত কারণে আমরা গাড়ি থামাইনি। সে হয়তো বলতে চেয়েছিল যে তার সাথে কি হয়েছে। এরপর থেকে আমি রাতে গাড়ি চালানো কমিয়ে দিই এবং বিশ্বাস করুন আমি যতবারই রাতের বেলা গাড়ি নিয়ে বের হতাম আমার ঠিক মনে একটা ভয় কাজ করত, আজকেও যদি এমন কিছু দেখে ফেলি
আসলে এই ধরনের ঘটনাগুলো অনেকের কাছে মিথ্যা মনে হয়, আবার অনেকের কাছে হাস্যকর, কিন্তু একটা কথাই বলবো, যার সাথে হয় সেই শুধু বুঝে এসবের মুখোমুখি হওয়া কতটা বিপজ্জনক এবং তা মানুষকে কতটা মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে। কারণ এই ঘটনাটি হওয়ার পরে আমি প্রায় 1 সপ্তাহ ঘুমাতে পারিনি। আমার চোখ বন্ধ করলে শুধু সেই দৃশ্য আমার সামনে ভেসে উঠত। তবে আমার ঘটনাটি 100% সত্যি, কারণ এটি আমার নিজের সাথে হয়েছে, তাই এর সত্যতা আমি একমাত্র আমিই জানি। আমার পাশের সিটে বসে থাকা বন্ধুটি জানে। আমার সেই বন্ধুটি এখন সুইডেনে থাকে। তার সাথে কথা হলে মাঝে মাঝে সে আমাকে এই ঘটনাটির কথা বলে এবং সে বলে এখনো নাকি সেই দৃশ্য ভেবে ভয় পায়। যেই পেপারটি আমরা ছবি দেখেছিলাম সেই পেপারটি আমি রেখে দিয়েছিলাম নিজের কাছে, কিন্তু যখন ঢাকা শিফট হই তখন পেপারটি আমি হারিয়ে ফেলি। আর কখনো দেখিনি পেপারটি। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ভূত এফএমের জন্য অনেক শুভকামনা রইল। এভাবেই সামনের দিকে এগিয়ে যাক সেই দোয়া করি। ইমেলটি সেই দোয়ার করেই শেষ করছি। এই বলে তিনি তার ইমেলটি শেষ করেছেন। এরপরে তিনি তার মিরপুরের অ্যাড্রেস দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এই ঘটনাটা পাঠানোর জন্য, এবং আশা করছি যে ঘটনাটা শোনাচ্ছি। অলরাইট, যেভাবে লিখেছেন আমি সেইভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আজহার, কানাডার একটা ইউনিভার্সিটিতে আমি পড়ছি। আমি এর আগে একটি অডিও ক্লিপ পাঠিয়েছিলাম, সেটি প্লে করা হয়েছিল, সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আজকের এই স্টোরিটা আমি চাই আপনি আমার পক্ষ থেকে লিসেনারদের পড়ে শোনান। সেদিন আমি আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের একটা কাহিনী শেয়ার করেছিলাম, যিনি হচ্ছেন একজন সার্চ অ্যান্ড রেস্কিউ অফিসার। সে ভাইয়ের কাছ থেকে শোনা একটা ঘটনাই আজকে শেয়ার করব। তবে তার আগে বলে নিতে চাই, এই ঘটনাটা যেটা আমি এখন বলবো তার কিছু কিছু অংশ লিসেনারদের কাছে এক্সট্রিম মনে হতে পারে। আমি সেজন্য ক্ষমা প্রার্থী। ঘটনার সুবিধার জন্য সেই ভাইয়ের নাম আমি টম উল্লেখ করব, এবং যেহেতু এখনো তিনি স্কোয়াডে অ্যাক্টিভ, তাই তার ঘটনার কিছু জায়গা বিবরণ আমি উল্লেখ করব না বা উচ্চ রাখব। সময়টা ছিল 1990-এর দিকে। তিনি তখন ট্রেনিং এর জন্য আমেরিকায় ছিলেন এবং তার পোস্টিং ছিল নিউ জার্সিতে। সেখানে তাদের কাছে খবর আসে একটি কাপলকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সে রাজ্যের একটি ঘন জঙ্গলে ট্রেকিং করতে গিয়েছিলেন। জায়গাটা কোথায় তা পুরোপুরি না বললেও এটুকু বলতে পারি, ধারণা করা হয় যে ইস্ট কোস্টের সবচেয়ে বড় রহস্য সেই জায়গায় লুকিয়ে আছে। আশা করি বুঝে নিতে পারবেন লিসনাররা। তো সেই দম্পতি ফিরে আসার সময় হওয়ার পরও যখন তাদের কোনো খবর পাওয়া যাচ্ছিল না, তখন সার্চ অ্যান্ড রেস্কিউ স্কোয়াডকে ডেকে পাঠানো হয় এবং খবর পাওয়ার সাথে সাথে ওই দিন দুপুরবেলা তাদের খোঁজ শুরু করে। নির্দিষ্ট ফরমেশনে তাদের খোঁজ শুরু করা হয়। 2টো দলে তাদের ভাগ করা হয়। তাদের উদ্ধার কাজ শুরু হয়ে যায়। এখানে বলে রাখা ভালো যে সেনাবাহিনী থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ট্র্যাকাররা সাধারণত হারিয়ে যাওয়া ব্যক্তিদের চিহ্ন খুঁজে বের করার দায়িত্বে থাকেন, এবং এই ধরনের ট্র্যাকার একজন করে 2টো দলই ছিল। খোঁজ শুরু হয় 2 ঘন্টার মধ্যেই তারা সেই দম্পতির পায়ের ছাপ খুঁজে পান। ট্র্যাকার এই জন্যই বিশেষভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। যাই হোক, পায়ের ছাপ খুঁজে পাওয়ার পর তৎপরতা আরো বেড়ে যায়। দ্রুত ছাপ অনুসরণ করে তারা একটি ক্রিকের ধারে চলে আসে। ক্রিক মানে ছোট খালের মতো, এবং ক্রিকের ধারে একটি বড় পাথরের ওপর তাদের শেষ ছাপ পাওয়া যায়, কিন্তু আশেপাশে কোথাও সে দম্পতির কোনো চিহ্ন ছিল না। তারা যেন স্রেফ হাওয়ায় মিলিয়ে গেল। এই ধরনের ঘটনা ঘটা খুবই অস্বাভাবিক, কারণ একজন মানুষ যত সাবধানেই পা ফেলুক না কেন, তারা ফেলে যাওয়া কিছু চিহ্ন দেখে যায়। হয়তো পা লেগে একটি নুড়ি পাথর আংশিক পিচ্ছিল হয়ে গেছে, অথবা গাছের একটা মোটা পাতা, ছোট পাতা মোড়ানো ইত্যাদি চিহ্ন থাকবেই। একজন ট্র্যাকার এইসব চিহ্নই দেখতে চান, কিন্তু সেখানে তেমন কিছু ছিল না। ট্র্যাকার দুজনই ভাষ্যমত তারা যেন গায়েব হয়ে গেছে। কি করবে বুঝতে না পেরে তারা বেসিক একটা প্যারামিটার ঠিক করে নেয় এবং আগের মতো 2 দলে ভাগ হয়ে খোঁজা শুরু করে। এদিকে রাতও ঘনিয়ে আসছিল, কিন্তু হারিয়ে যাওয়া দম্পতির কোনো সন্ধান নেই। ওই দিনের মতো খোঁজ বন্ধ করে একটা ক্যাম্প করা হয়, কিন্তু একটা দল তখনও খোঁজ
চালিয়ে যেতে থাকে। সন্ধ্যার ঠিক আগে তারা গুহা মতো একটা জায়গায় একজন মেয়েকে খুঁজে পান। মেয়েটি হচ্ছে হারিয়ে যাওয়া একজন, তার নাম অ্যালেক্স, এটিও ছদ্মনাম। তাকে পাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার বক্তব্য অনুযায়ী তিনি এক্সপোজারে ছিলেন, যার কারণে অনেক ফ্লুইড হারিয়েছেন এবং শারীরিকভাবে দুর্বল। তাছাড়া তিনি ট্রমাতে ভুগছেন। সেই কারণেই তাকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। রাত হয়ে যাওয়া এবং আবহাওয়া খারাপ থাকার কারণে অ্যালেক্সকে হসপিটালে পাঠানো ওই রাতে সম্ভব হয়নি। আর রাতের বেলা তার এই অবস্থা নিয়ে হেঁটে বের হওয়ারও সম্ভাবনা ছিল না। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে বারবার জিজ্ঞেস করেও তার পার্টনারদের কোনো খবর, তারা কোনো উত্তর পাচ্ছিল না। মেয়েটি যেন বোবা হয়ে গেছে পুরো। যাই হোক, তাকে এরপর বিশ্রাম নিতে বলা হয়। কিন্তু রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ক্যাম্পের চারিদিক থেকে ক্রমাগত শুকনো কাশির শব্দ আসতে থাকে। টম বলেন, গলা শুনে আমরা বুঝতে পারছিলাম একজন মানুষই এই আওয়াজ করছে, কিন্তু আওয়াজটা আসছিল চারিদিক থেকে এবং প্রায় একই সময়ে, যা কোনো মানুষের পক্ষে করা অসম্ভব। শব্দটার উৎস বের করার জন্য অনেক চেষ্টা করা হয়, কিন্তু চারিপাশে নিকষ কালো আধার ছাড়া আর কিছুই দেখা গেল না। রাত যত বাড়তে লাগলো, শব্দের পরিমাণও বাড়তে লাগলো, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি। হঠাৎ করে কাশির আওয়াজ পাওয়া যেত, অনেকক্ষণ চুপ। এইভাবে ওই বিভীষিকাময় রাতের শেষ হয়। সকালে উঠে কৌতূহল বশত সবাই ক্যাম্পের চারিদিকে চেক করে কিছু চিহ্নের জন্য, যার দ্বারা কাল রাতের ঘটনা কিছুটা ব্যাখ্যা পাওয়া যাবে, কিন্তু না, সেখানে তেমন উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি। এরপর একটা খোলা মাঠে সবাই অ্যালেক্সের জন্য ডেকে পাঠানো হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছিল। এমন সময় হঠাৎ অ্যালেক্সা, টমের একজন কলিগ, তার নাম ছিল ডেরিক, তার কাছে যায়। ঠিক ওই সময় উদ্ধার পাওয়া প্রথমবারের জন্য অ্যালেক্সা কথা বলে। তখন তার হেলিকপ্টারও চলে এসেছে। অ্যালেক্সা বলে, তোমার ঘাড়ের কাছের ট্যাটুটা অনেক বিশ্রী। ও আমাকে বলেছে তোমাকে যেন এটা বলি, আর এটাও বলেছে যেন তুমি ট্যাটু আড়াল করে রাখো। তার ট্যাটু পছন্দ না। এটা শুনে ডেরিক চমকে ওঠেন, কারণ তিনি ট্যাটু সবসময় কভার করে রাখেন স্কার্ফ দিয়ে, আর ট্যাটু ঘাড়ে অনেক নিচে করা হয়েছে। এমনিতে দেখা গেলেও টি শার্ট অনেক নিচে নামিয়ে দেখতে হয়। সে জায়গায় এই মেয়ে কিভাবে দেখল তা ঠিক তিনি ভেবে পাচ্ছিলেন না। কিন্তু তার আরো ভয়ঙ্কর কিছু শোনা তখনও বাকি ছিল। এরপরই অ্যালেক্সা আবারও বলে ওঠেন, ডেরিক, তুমি তো কাজের কারণে বাইরে থাকলেই সকালে বাড়িতে ফোন করো, তাই না? আজ করনি কেন? তোমার মেয়ে কেইট আর তার স্ত্রী, তোমার আর স্ত্রী, খোঁজ নাও তাদের, তারা ঠিক আছে তো? ভয়ানক রেগে যান ডেরিক এই কথা শুনে। অ্যালেক্সার কথার পরোয়া না করে উল্টো তিনি তাকে প্রশ্ন করেন, জেরিমি কোথায় অ্যালেক্সা? কি হয়েছিল তোমাদের? শেষবার কোথায় দেখা হয় ওর সাথে? একটা না অনেকগুলো প্রশ্ন করেন তিনি, কিন্তু অ্যালেক্সা তার প্রশ্নগুলো সম্পূর্ণ অগ্রাহ্য করে হাতড়ে হেলিকপ্টারে উঠে যায়। উল্লেখ্য, তাদের এই কথোপকথন কেউ দেখেনি, আর অ্যালেক্সাও এমনভাবে নিজেকে আড়াল করে রেখেছিল সবার থেকে, যেন সবাই দেখে ভাবে ডেরিক বুঝি তাকে সাহায্য করছে আর সান্ত্বনা দিচ্ছে। আর প্রশ্নগুলো এতটাই অপ্রত্যাশিত ছিল যে ডেরিকও তখন কিছু বুঝে উঠতে পারেননি। সাধারণত কেউ হলে হয়তো বোবার মতো তার মুখের দিকে চেয়ে থাকত। ডেরিকের ট্রেনিংয়ে হয়তো তাকে খুব শীঘ্রই রিয়্যাক্ট করতে সাহায্য করেছে। যাই হোক, তিনি তবুও অ্যালেক্সার আবার কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য সময় চান, কিন্তু তা নাকচ করে দেয়া হয় অ্যালেক্সের শারীরিক অসুস্থতার জন্য। তাকে যত দ্রুত পারা যায় হাসপাতালে অ্যাডমিট করতে বলা হয়। তাই কিছু না পেরে তিনি অ্যালেক্সার সাথে অফিসার যাচ্ছিলেন, তাকে সংক্ষেপে সবকিছু খুলে বলেন। তিনি ডেরিককে আশ্বাস দেন যে অ্যালেক্সাকে জিজ্ঞাসাবাদ করা হবে। হেলিকপ্টার নিয়ে চলে যাওয়ার পর তার বলে যাওয়া এই কথাটা তার মাথায় ঘুরছিল, তোমার মেয়ে আর স্ত্রীর খোঁজ নাও।
তিনি সাথে সাথে বাসায় ফোন দেন। প্রথমবার কলটি রিসিভ না করা হলেও দ্বিতীয়বার কলটি তার স্ত্রী রিসিভ করেন। সংক্ষেপে তিনি ডেরিককে জানান 10-15 মিনিট আগে তার ড্রাইভ ওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়। যখন তারা অর্থাৎ ডেরিকের স্ত্রী আর তার মেয়ে গাড়ি নিয়ে বের হবার ঠিক তখন একটা এসইউভি এসে তাদের গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। হালকা চোট পেলেও তারা সুস্থ আছেন। ডেরিক মাথায় তখন কিছুই কাজ করছিল না, তিনি কিছু না বলেই ফোনটি রেখে দেন। আর এই অ্যাক্সিডেন্টের সাথে অ্যালেক্সার বলে যাওয়া কথার সূত্র মেলাতে চেষ্টা করেন। স্রেফ নিজেকে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ডেরিক তার এক বন্ধুকে সব খুলে বলেন। তিনি ডেরিককে যত সম্ভব সাহস দেওয়ার চেষ্টা করেন আর বলেন যে একটা কাকতালীয় ব্যাপার। যদিও টম তখন রুকি ছিলেন, কিন্তু ঘটনাবশত তিনি ডেরিকের কাহিনী শুনে ফেলেন, তাই তারও কৌতূহল সৃষ্টি হয়। তারপর অ্যালেক্সার বয়ফ্রেন্ড জেরেমিকে খোঁজা আবারও শুরু হয়। ওই দিন পুরোটা ব্যয় করা হয় তাদের জন্য। একসময় সন্ধ্যা ঘনিয়ে আসে। অনেকেই যারা নতুন স্কোয়াডে আছেন তারা গত রাতের কথা চিন্তা করে খানিকটা উদ্বিগ্ন হয়ে পড়েন। যখন খোঁজা ওই দিনের জন্য বন্ধ হবে, ঠিক তখন তারা একটা কান্নার আওয়াজ শুনতে পান। ভারী গলায় কেউ কান্না করছে, ঠিক যেন কান্না না, কেউ হয়তো যেন অসহ্য যন্ত্রণায় কাতর হলে যেমন শব্দ করে ঠিক তেমন। উৎস খুঁজতে সবাই মরিয়া হয়ে পড়েন। অবশেষে যেখান থেকে কান্নার শব্দ আসছিল তা খুঁজে পাওয়া যায় এবং সেখানে পাওয়া যায় জেরিমিকে। সে ঠিক ওই জায়গায় ছিল যেখানে অ্যালেক্সার পাওয়া গিয়েছিল, কিন্তু অবাক করা বিষয় ওই স্থান অনেকবার ক্রস চেক করা হয়েছে, কিন্তু জেরেমিকে তখন পাওয়া গিয়েছিল না। কিন্তু এখন সে হঠাৎ কোথা থেকে উদয় হল তা অনেকেরই মনে প্রশ্নের সৃষ্টি করে। চেক করে দেখা যায় তারও ঠিক একই অবস্থা ছিল অ্যালেক্সার মতো, কিন্তু জেরেমি যন্ত্রণায় কাতরাচ্ছিল কারণ তার পা ভেঙে গিয়েছিল। তাকে তখনই বাম পা ভেঙে গিয়েছিল এবং তাকে তখনই স্ট্রেচারে করে সেই খোলা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং অনেক রিস্কের মধ্য দিয়ে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়। এইভাবে তাদের উদ্ধার কাজ শেষ হয়, কিন্তু পুরোটা তখনও শেষ হয়নি। যেহেতু নিখোঁজ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাই তাদের ব্যাপারে কোনো ইনফরমেশন জানা স্কোয়াডের কারো পক্ষে সম্ভব ছিল না। কিন্তু ডেরিকের একজন বন্ধু ছিলেন যিনি একজন নার্স, আর তিনি এই দম্পতির দেখাশোনার দায়িত্বেই ছিলেন। তিনি ডেরিককে জানান অ্যালেক্সা আর তার জেরেমি তারা কেউই কথা বলেননি প্রায় টানা 10 দিন। একজন আরেকজনকে দেখেও তাদের কোনো অভিব্যক্তি ছিল না। যখন তারা কথা বলেন তখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, তারা বলে কেউ কাউকে তারা চেনে না। এমনকি তাদের দুজনের একসাথে ছবি দেখানো হলেও তারা একে অন্যের কি হন তা বলতে পারেনি। ঘটনা নিয়েও প্রশ্ন করা হলে তারা কিছু বলতে ব্যর্থ হন। এর প্রায় 20 দিন পর তাদের দুজনের স্মৃতিশক্তি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। অনেক একে অন্যকে চিনতেও পারেন। তখন তারা দুজনেই বলেন যেদিন তাদের ট্র্যাক করে বাইরে বেরিয়ে আসার কথা, ওই দিন রাতের তারা হালকা কাশির শব্দ শুনতে পান তাঁবুর চারিদিকে। ঠিক স্কোয়াডের সাথে যেমন হয়েছিল ওই রকম। তারা তাঁবু থেকে বের হননি। একসময় শব্দ আসা বন্ধ হয়ে যায় এবং তারা ঘুমিয়ে পড়েন। তারপরই তারা নিজেদের হাসপাতালে আবিষ্কার করেন। অর্থাৎ এর মধ্যে তাদের সাথে কি হয়েছিল, কোথায় ছিল, কি অবস্থা, কিচ্ছু তাদের মনে নেই। জেরেমি কিভাবে পায়ে ব্যথা পান, অ্যালেক্সা ডেরিককে কিছু প্রশ্ন তাদের মনে নেই এগুলো। এবং অন্যদিকে ডেরিকের স্ত্রী যে একসাথে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়ির মালিককে প্রশ্ন করা হয় তিনি কিভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারান। তিনি জানান যখন গাড়ি চালাচ্ছিলেন তখন হঠাৎ করে স্টিয়ারিং এর হুইল আটকে যায় আর তিনি গাড়ির ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেন। মজার বিষয় হল গাড়িটি একদম ঝকঝকে নতুন ছিল, মাত্র কয়েকশো মাইল চালানো হয়েছে তিনি এটা কেনার আগে। আর স্টিয়ারিং হুইল আটকে যায় ডেরিকের বাড়ির প্রায় 50 গজ আগেই। তার মানে দুর্ঘটনা যে এখানেই ঘটবে একটা ধার্য অথবা নির্ধারিত ছিল। এই ঘটনার পুরো বর্ণনা, ঘটনার কিছু কিছু অংশ ডেরিক নিজে বের করেছেন এবং পরবর্তীতে টমকে শেয়ার করেছেন। দুটি জিনিস পয়েন্ট আউট করতে হয় যা খুবই অস্বাভাবিক। এক, তাদের দুজনের অর্থাৎ অ্যালেক্সা আর জেরেমি সাময়িক স্মৃতি বিভ্রাট, যা অনেকটা অসম্ভব। ট্রমার কারণে হতে পারে, কিন্তু এতটা লম্বা সময় কখনোই তা হয় না। আর যা হচ্ছিল দুজনের একসাথে হচ্ছিল তা আবারও অবাক করা বিষয়। 2, একদম নতুন গাড়ির এইভাবে স্টিয়ারিং হুইল আটকে যাওয়া। স্টিয়ারিং হুইল আটকে যেতেই পারে, কিন্তু গাড়ির পক্ষে এইরকম হওয়াটা একটু বেশি কাকতালীয়। এবং এতগুলো কাকতালীয় ঘটনা যখন একসাথে একই রূপে সুচারুভাবে ঘটে তখন এটাকে কাকতালীয় ব্যাপার কি বলা যায় নাকি প্যারানরমাল?
উত্তরটা আপনারাই লিসেনাররা দিন। এটা বলে তিনি শেষ করেছেন এবং এইখানেই আমি শেষ করতে চাই এবং আশা করছি যে আপনাদের আমি শেষ করতে চাই এবং আশা করছি যে আপনাদের আমি ওকে। রাসেল ভাই, আমার নাম রোহান, আমার বাসা খুলনায় দিঘলিয়া জেলার দেয়ারা গ্রামে। আশা করি আপনি ভালো আছেন। ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা। আমি তখন অনেক ছোট যখন ঘটনাটি ঘটে। আমার বাবা অনেক ধার্মিক মানুষ ছিলেন ছোটবেলা থেকেই। প্রতিদিনই নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়তেন ও সুন্দর আতরের গন্ধে এবং রাত জেগে তেলাওয়াত করতেন। একদিন বাবা কোরআন তেলাওয়াত করছেন, হঠাৎ তিনি অনুভব করেন পুরো রুমটা সুন্দর আতরের গন্ধে ভরে গেছে। আতরের গন্ধটা অনেক তীব্র হচ্ছে ধীরে ধীরে। হঠাৎ করে কারেন্ট চলে যায়। বাবা মোম জ্বালিয়ে তেলাওয়াতে মগ্ন ছিলেন। তিনি তখন দরজা খুলে যাবার শব্দ পান এবং পেছনে ফিরে দেখতে পান সাদা কাপড় পরে একটি মেয়ে আসছে এবং অনেক সুন্দর দেখতে পাবার ভাষ্যমতে। মেয়েটি জায়নামাজের পাশে বসে এবং বাবাকে বলে, আপনার কণ্ঠস্বর অনেক সুন্দর। মেয়েটিকে দেখে বাবা অত্যন্ত ভয় পান এবং তিনি দৌড়ে পাশের রুমে গিয়ে আমার দাদির কাছে এসে অজ্ঞান হয়ে যান। সেদিন রাতে বাবা আর নামাজ পড়েন না, দাদির পাশেই ঘুমিয়ে রাত পার করেন। এরপর থেকে বাবা যেদিনই কোরআন তেলাওয়াত করতেন সেদিনই মেয়েটি আসত। ফলে বাবা অনেক ভয় পেতেন, যার ফলে দাদি বাবাকে এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুরের কাছে জিন ছিল। হুজুর জিনের মাধ্যমে জানতে পারেন যে মেয়েটি আসত সে পরি সম্প্রদায়ের ছিল। সে বাবাকে পছন্দ করত, বাবার কোরআন তেলাওয়াত অনেক পছন্দ করত সে, কিন্তু সে আবার কোনো ক্ষতি করত না। হুজুর দাদিকে বলল বাবাকে বিয়ে করিয়ে দিতে। যেই ভাবা সেই কাজ, বাবাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। বিয়ের পরে কাহিনীটা ভিন্ন ছিল। আমাদের ঘরে একটা মাটির বড় কাঁঠাল টাইপের মাটির ব্যাংক ছিল। প্রায়ই হতো কি, ব্যাংকে পয়সা ফেলার শব্দ হতো। এতে বাবা একটু চিন্তিত হলেন। এমনকি বিছানার নিচে থেকেও কুটকুট কুটকুট শব্দ, যার ফলে বাবা বিছানা থেকে নেমে বিছানার নিচে কি আছে সেটা দেখার জন্য চেক করলেন। তিনি বিছানার নিচে উঁকি দিয়ে দেখতে পেলেন একটা মেয়ে বসে আছে, বাবার দিকে তাকিয়ে আছে এবং হাতে একটি সাপ রয়েছে। সেটি দেখা মাত্র বাবা অনেক ভয় পেয়ে যান। একটি মেয়ে বিছানার নিচে, হাতে একটি সাপ, এবং মেয়েটির সাপ বাবার গায়ে ছুঁড়ে মারে। এই সাপটি বাবার হাতে কামড় দেয়। পরবর্তীতে বাবার পুরো শরীর নীল হয়ে যায় এবং ওঝা ডাকিয়ে সেই সাপের বিষ নামানো হয়। ওঝা বাবাকে একটা তাবিজ দেয়। এরপরে তেমন আর কিছু হয়নি অনেকদিন। বাবা তার শ্বশুর বাড়ি বেড়াতে যান। কিছুদিন পর সেখানে গিয়ে একদিন পুকুরে গোসল করতে গিয়ে বাবা হাতের তাবিজটি হারিয়ে ফেলেন। বাসায় এসে তিনি লক্ষ্য করেন যে তার তাবিজ হারিয়ে গেছে। সেদিন রাতে বাবা রাতের খাবার শেষে যখন শুয়েছিলেন তখন হালকা তন্দ্রা এসেছে। তিনি লক্ষ্য করলেন একটা বোরকা পরা মহিলা বাবার একদম মুখের ওপর শূন্যে ভেসে আছে। এটা দেখা মাত্রই মহিলাটি বাবার গলা চেপে ধরেন এবং বাবা গোঙাচ্ছিলেন। এমন সময় আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু বাবাকে ধাক্কা দিতেই সেটা গায়েব হয়ে যায়। পরের দিন উঠে নানিকে ব্যাপারটি জানানো হয়। নানি বাবাকে বলেন, তুমি ওই মেয়েটি আসলে বলবে তোমার বউ আছে, সংসার আছে, তুমি তার সাথে যেতে চাও না, সে যেন চলে যায়। আমাদের নানির বাড়ি অনেক বড় বাগান ছিল। বাবা ওই দিন বিকেলে বাগানের দিকে যান। তখন ফলের মৌসুম ছিল। বাগানের দিকে গিয়ে ভেতরে অনেক দূর থেকে দেখতে পান সাদা কাপড় পরে একটা মেয়ে ভেসে ভেসে আসছে। বাবার কাছে এসে মেয়েটি বাবাকে বলে, আমি তোমাকে আমার দেশে নিয়ে যেতে চাই। তখন বাবা দাদি নানির বলা কথাগুলো মেয়েটিকে বলে যে তার সংসার আছে, তার স্ত্রী আছে, তাকে যেন ছেড়ে দেয়।
যার ফলে মেয়েটি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে বাবাকে সজোরে আঘাত করে। সেখানে বাবা জ্ঞান হারিয়ে ফেলে। বাবাকে খুঁজে না পাওয়ায় মামারা বাগানে গিয়ে বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে এবং ধরে নিয়ে আসে। ওই দিন বাবাকে নানি বাড়ির এলাকায় বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বাবাকে দেখে আসনে বসেন এবং বলেন ওই মেয়েটি বাবাকে অনেক পছন্দ করে এবং বাবাকে নিয়ে যেতে চায়, যার কারণে বাবা যখন বিয়ে করেছে এটি জানতে পারে তখন সে নানাভাবে বাবাকে ক্ষতি করার চেষ্টা করতে থাকে। এমনকি সেদিন বিছানার নিচে সাপটি বাবার গায়ে ছুঁড়ে যে মেরেছিল বাবাকে মেরে ফেলার জন্যই সেটি করেছিল। হুজুর বলল একটি তাবিজ এবং গোসল দিলে এটি থেকে রেহাই পাওয়া যাবে। এর জন্য 7 ঘাটের পানি, গোলাপ জল, হুজুরের পানি পড়ে সবকিছু ঠিক করা হলো এবং প্রাণীর চামড়া দিয়ে তাবিজটি লিখে সেই তাবিজ ব্যবহার করতে দিলে পরবর্তীতে বাবা সেই জিনিসগুলো ব্যবহার করে এবং আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এরপরে একদিন বাবাকে স্বপ্নে দেখানো হয় সেই ব্যাংকটি ভাঙার জন্য। পরের দিন বাবা, আমি তখন যথেষ্ট বড় হয়েছিলাম, আমি, বাবা, আম্মু সবার সামনে ব্যাংকটি ভাঙতে থাকেন। ভাইয়া সেটা যখন ভাঙা হয় তখন অনেক পুরনো সময়ের কয়েন পাওয়া যায়, এমনকি অনেক জিনিস পাওয়া যায় যে আগে যেগুলো আমরা দেখিনি। পরে বাবা সেই জিনিসগুলো কোনো হুজুরকে দেখান না, সেগুলো নিজের কাছে রেখে দেন এবং এটাই ছিল ঘটনা। পছন্দ হলে পড়ে শোনাবেন। তো আমি ঘটনাটা লিখেছেন হচ্ছে মুনতাসির ফুয়াদ রোহান এবং খুলনা থেকে ঘটনাটি পাঠিয়েছেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা বিভিন্ন জায়গায় শুনি, বিভিন্ন জায়গায় বিভিন্ন বই পড়ে জানি, কত বড় বড় লেখক তারা লিখছেন এবং সেগুলো পড়ে আমরা আনন্দিত হচ্ছি, ভয় পাচ্ছি। আমাদের হলিউডে যে সমস্ত হরর ফিল্ম তৈরি হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত ওয়েব সিরিজ দেখছি, সেগুলো দেখে আমরা ভয় পাচ্ছি এবং কত মেধা সম্পন্ন মানুষ তার পেছনে আছে একটা ফিল্ম বানাতে। আর আমাদের এইখানে আমাদের বাংলা ভাষায়, আমাদের বাংলা সাহিত্যে ভয়ের গল্পের তো কোনো অভাব নেই, ভয়ের ঘটনারও কোনো অভাব নেই। এবং আমাদের বাঙালি একজন যে কোনো একটা জায়গায়, যে কোনো জায়গা থেকে, এটা তো খুলনা, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বরিশাল বা সিলেট নয়, যে কোনো প্রত্যন্ত অঞ্চলেও একজন মানুষ তার ঘটনা লিখে পাঠিয়ে, খুব স্বাভাবিকভাবে লিখে পাঠিয়ে ভয় ধরিয়ে দিচ্ছেন। গত 9 বছর ধরে, 9 বছরের বেশি সময় ধরে আমরা এই ব্যাপারগুলো ঘটতে দেখেছি এবং আমি খুবই আই এম প্রাউড অফ ইউ, আপনারা যারা ঘটনা পাঠান তাদের জন্য। এবং আমি সত্যিই খুবই গর্বিত যে আমার মনে হয় যে এই লেখাগুলো যদি আমার কাছে না আসতো আর আমি যদি পড়ে না শোনাতাম, অনেকে তো জানতেই পারতেন না যে প্রত্যেকটা মানুষের মধ্যে আশ্চর্য রকমের একটা ক্ষমতা আছে। প্রত্যেকটা মানুষ একজন স্টোরি টেলার, যিনি তার ঘটনাগুলোকে চমৎকারভাবে লিখে পাঠান এবং লিখতে পারেন। আজকের ঘটনাটি চিন্তা করে দেখুন যে আপনি অন্ধকার ঘরের মধ্যে হঠাৎ করে যদি আপনার এরকম হয় যে আপনি আপনার খাটের নিচ থেকে কোন শব্দ শুনতে পাচ্ছেন এবং সেই শব্দ শুনে খুব আপনি আগ্রহ ভরে আপনি দেখতে গেলেন যে এই শব্দটার উৎস কি বা এই শব্দটা কোথা থেকে আসছে, কি হবে? আপনি তাকালেন এবং দেখলেন একটি মেয়েকে, যেই মেয়েটা কিনা একটা সাপ হাতে নিয়ে খাটের নিচে বসে আছে। আপনি চিন্তা করতে পারেন যে একটা মেয়ে সে খাটের নিচে সাপ হাতে নিয়ে বসে আছে এবং আপনি তাকে দেখা মাত্র সে আপনার গায়ে সাপটাকে ছুঁড়ে মারছে। এর চেয়ে ভয়ের দৃশ্য পৃথিবীতে আর কি হতে পারে? আমি এটা যখন পড়ি তখন খুব শিউরে উঠেছিলাম। বা তিনি তার পরে যে বর্ণনাটা দিয়েছেন যে একজন বোরকা পরা মানুষ, মহিলা, তার একদম মুখের সমান্তরালে সেই মানুষ, এটা আমি যদিও শুনেছি, কিন্তু আমি এই দৃশ্যটা কল্পনাও করতে পারি না যে তিনি যেটা বলছেন যে সাপ হাতে একটা মেয়ে বিছানার নিচে বসে আছে। কি ভয়ঙ্কর দৃশ্য, তাই না? এটাই তো আমার মনে হয় যে এরকম ঘটনা আপনাদের কাছেও আছে এবং আমি বিশ্বাস করি যে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনারা
সেই ঘটনাগুলো আমাদের পাঠিয়ে দেবেন। আমাদের চারপাশে অনেক ঘটনা ঘটে, কোনটা সত্যি কোনটা মিথ্যা হয়তো আমরা বুঝি না, বা কোনটা আসলে ভয়ের, কোনটা ভয় পাওয়া উচিত কোনটা ভয় পাওয়া উচিত না সেটাও আমরা জানি না। বাট এইরকম ঘটনা কিন্তু প্রতিনিয়তই আমাদের সাথে ঘটে চলেছে এবং ঘটছে এবং আগামীতেও ঘটবে। আশা করছি যে আপনি সেই ঘটনাগুলো আমাদের লিখে পাঠাবেন। এবং আমি আজকের ঘটনাটা পড়ে সত্যিই খুবই খুবই মুগ্ধ হয়েছি। আমার মনে থাকবে যে 7 হাতে খাটের নিচে একটি মহিলা বা বাচ্চা, একটা মেয়ে বলেছে, সেই মেয়েটি মহিলা বা